চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর সমন্বিত অভিযান, 15 সন্ত্রাসী আটক। অস্তিত্ব সংকটে ব্রাহ্মণবাড়িয়ার 68টি খাল। এবং সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চাঁদাবাজির হাত বদল। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। ভোর 6টা থেকে সেনাবাহিনীর, র্যাব, পুলিশের প্রায় 4000 সদস্যের অংশগ্রহণে যৌথ এ অভিযান শুরু হয়। অভিযানে এখন পর্যন্ত 15 জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ভোর থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে যৌথ বাহিনী। এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি, যাতে কেউ পালিয়ে যেতে না পারে। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নিচ্ছেন। অতীতে এলাকাটিতে অভিযানে গিয়ে হামলার শিকার হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারের অভিযানে ভিন্ন কৌশল অবলম্বন করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক হয়েছেন 15 জন সন্ত্রাসী। বিস্তারিত জানার চেষ্টা করব। প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ আমাদের সাথে যুক্ত আছেন। পারভেজ, বিস্তারিত আপনি আমাদেরকে জানাবেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আমরা দেখেছি আজ সকাল থেকে যে অভিযানটি চালিয়েছে যৌথ বাহিনী, সেটি 3টা পর্যন্ত প্রায় চলেছে। এবং কিছুক্ষণ আগে এখানকার যিনি ডিআইজি রয়েছেন চট্টগ্রাম জেলার রেঞ্জ ডিআইজি, উনি আমাদেরকে জানিয়েছেন যে এই অভিযানে প্রায় 15 জনের মতো চিহ্নিত সন্ত্রাসী আটক করতে পেরেছেন, সাথে কিছু দেশীয় অস্ত্র ওনারা উদ্ধার করতে পেরেছেন। তো সব মিলে আসলে এখনকার যে পরিস্থিতি রয়েছে, এই এলাকাটি আগে বিভিন্ন গ্রুপ নিয়ন্ত্রণ করতো। একসময় মশিউর রহমানের নাম শোনা যাচ্ছে, উনি নিয়ন্ত্রণ করতেন। এর আগে আকাশ, তিনি র্যাবের বন্ধুযুদ্ধে নিহত হয়েছেন, সেই আকাশ নিয়ন্ত্রণ করতেন। এরপরে ইয়াসিনের নাম শোনা যাচ্ছে, এরপরে রোকন মেম্বারের নাম শোনা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন দল, পক্ষে বিপক্ষে ওনারা এসে এই জায়গাগুলো নিয়ন্ত্রণ নিতেন। এখানে যেহেতু পাহাড়ি এলাকা, সেই পাহাড়গুলো দখল করে বিক্রি করতেন, বিদ্যুতের লাইন দিতেন, লাইনের বিনিময়ে ওনারা টাকা নিতেন। এভাবে ওনাদের নানান রকম ইনকাম ছিল, প্রচুর লোক এখানে বসবাস করে। তো আজকে এই যৌথ বাহিনীর অভিযানটি হওয়ার একটিমাত্র কারণ হচ্ছে, গত জানুয়ারি মাসের 19 তারিখ এখানে যে র্যাবের একজন কর্মকর্তা মারা যায়, তারপরে মোটামুটি প্রশাসন নড়েচড়ে ওঠে। যেহেতু র্যাবের মানুষ মারা গিয়েছে, তখন প্রশাসন সিদ্ধান্ত নেয় যে এখানে অভিযান চালাবে, এবং সেভাবে অভিযানটি চলেছে আজকে। এবং এর প্রেক্ষিতে একটি কথা আমাদেরকে বিভাগীয় কমিশনার জানিয়েছেন যে এখানে যে কর্ডন করে আজকে প্রশাসন ঢুকেছে, সে তার মধ্যে 2টি জায়গার মধ্যে এখন এখানে র্যাবের একটি ক্যাম্প এবং জেলা পুলিশের একটি ক্যাম্প থাকবে, যার কারণে এই পুরো এলাকাটির এখন নিয়ন্ত্রণ থাকবে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ এবং র্যাব। তো সব মিলে আসলে এখানকার যে পরিস্থিতি, আমার কাছে এখানকার দিনব্যাপী যৌথ বাহিনীর যে অভিযান, এখান থেকে এতটুকুই রয়েছে। দখল দূষণে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় 68টি খালের অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী টাউন খাল সহ বেশিরভাগ খালই পরিণত হয়েছে মৃতপ্রায় সরু নালায়। পানি প্রবাহ বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। শঙ্কর দাসের ছবিতে পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্ট দেখুন। জলাবদ্ধতা নিরসন ও পণ্য পরিবহনের জন্য ব্রিটিশ আমলে খনন করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ খালটি দুদিকেই তিতাস নদীতে মিশেছে। ছিল 80 ফুট প্রশস্ত, চলত পালতোলা নৌকা। এখন কোনো কোনো স্থানে 20 ফুট প্রশস্ততাও নেই। ঐতিহ্যবাহী টাউন খাল ছাড়াও বেহাল অবস্থা পৌর শহরের পাটগুদাম খাল, শ্মশানঘাট খালেরও। এগুলোর অনেক স্থানই সরু নালায় পরিণত হয়েছে। কোথাও গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, কোথাও বসতঘর, আবার কোথাও ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বেদখল হচ্ছে, খালে ময়লা আবর্জনা হচ্ছে, খালটাকে একবারে নাজেল অবস্থা বানায় দিছে। শহরের বাইরে বিজয়নগরের বেমালিয়া খাল, আশুগঞ্জের দগুরিসার খাল, ভবানীপুর খাল, সরাইলের নীলবিল সহ অন্তত 15টি খালের বিভিন্ন স্থানে কচুরিপানা আর পলিতে ভরাট হয়ে গেছে। পানি প্রবাহ প্রায় বন্ধ। এতে বাড়ছে মশা ও রোগ জীবাণুর বিস্তার। শুধু এগুলোই নয়, অযত্ন আর অবহেলায় জেলার খালগুলো মৃতপ্রায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খননের ঘোষণায় আশার আলো দেখছেন সাধারণ মানুষ। হালদায় পাকিস্তানের মধ্যে এটা সম্প্রসারণ ছিল, এটা নৌকা চলতো, হালরা নৌকা চলাচল করবো দূরের কথা, গাছপালা ওইটা অবস্থা সিরিয়াস খারাপ। 68 খালের তালিকা করেছে জেলা প্রশাসন। জেলায় খালের সংখ্যা আরও বেশি বলে মনে করেন পরিবেশ সচেতন নাগরিকরা। খাল যদি সঠিকভাবে নির্ণয় না করা যায় এবং তা যদি সঠিকভাবে খনন না করা যায় তাহলে কিন্তু এই যে কথায় থেকে যাবে খাল খননের কর্মসূচি। খালের সীমানা চিহ্নিত করা ও তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জানান তিনি, মৃত প্রায় খাল পুনরুদ্ধার করে পর্যায়ক্রমে দখলমুক্ত করে পর্যাপ্ত খননের ব্যবস্থা করার কথাও জানান তিনি। সিএস ম্যাপ ধরে মোটামুটি 68টি খাল আমরা আইডেন্টিফাই করেছি। পানি উন্নয়ন বোর্ডকে তারা এস্টিমেট করেছেন, আমাদেরকে দেয় যে কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে, এটা একটা এস্টিমেট প্রয়োজন হবে। এস্টিমেটের কাজটি তারা করছে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ব্রাহ্মণবাড়িয়ার এই জলাধারগুলো শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে থামছে না চাঁদাবাজি। আগে নদীর ঘাটগুলো ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে। পট পরিবর্তনের পর যথারীতি ঘটেছে হাত বদল। নিয়ন্ত্রণ চলে গেছে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের হাতে। চাঁদাবাজির নৈরাজ্য ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য। সুনামগঞ্জে নদী পাথর নিয়ে মেহেদী হাসানের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন আজ। জাদুকাটা নদীর মাত্র 500 মিটারের মধ্যে 3টি ঘাট, একটি বিআইডব্লিউটিএ এর, বাকি 2টি তাহিরপুর উপজেলা প্রশাসনের নামে পরিচালিত হয়। সরকারি নির্ধারিত হার অনুযায়ী বিআইডব্লিউটিএ ঘাটে প্রতি ঘনফুট বালুতে 25 পয়সা আর উপজেলা প্রশাসনের ঘাটে নির্ধারিত টোল 30 পয়সা। কিন্তু বাস্তবে আদায় করা হচ্ছে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত। টোল আদায়ের রসিদে টাকার পরিমাণ উল্লেখ নেই। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত অর্থ না দিলে আটকে রাখা হয় ট্রলার ও নৌকা। প্রতিবাদ করলে হুমকি, এমনকি হতে হয় মারধরের শিকার। এই কেন 1 টাকা 30 পয়সা রাখে, এটা টুকাট লিখে দেয় না। 33 পয়সা রাখুন, রাখি আমরা একটা ডকুমেন্ট দিন, ডকুমেন্ট দিয়া ইয়া করুন। এই কথা কইতেই ম্যানেজারের সাইডে দা যে ক্যাশলো এবার স্যার একটা সাকুবা করছে, একবার সাকুদা গাই দিলাম। টাকা না দিলে তো ওরা গালাগালি ভাষাবাড়ি মারধর করে। 25 পয়সার জায়গায় তারা আনে 5 টাকা, যেখানে 20 গুণ সাদা এই আজকে 7-8 মাস যাবত 20 গুণ সাদা আদায় করতেছে। অনুসন্ধানে জানা যায় উপজেলা প্রশাসনের একটি ঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী সহ কিছু নেতাকর্মীর নিয়ন্ত্রণে। আরেকটি ঘাটের ইজারাদার জবা মিয়া হলেও সেটি নিয়ন্ত্রণ করছেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক। আর বিআইডব্লিউটিএ ঘাটের ইজারাদার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির মিয়া। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাসে অন্তত কোটি টাকার অতিরিক্ত চাঁদা আদায় করছে এই চক্র। তবে অভিযোগ মানতে নারাজ তারা। ব্যবসার সাথে একদম সম্পৃক্ত হতে পারে, কিন্তু আমি তো ইজারাদার না ভাই। আমার ইজারাদার আপনার সাথে যোগাযোগ ইচ্ছাকৃত আমার উপরে ভাবাই দিয়ে বুঝলেন। আর এনাম যেটা হইলো ফাজিলপুর রুলে, এটা তারা নিজেরা টেন্ডারে নিচ্ছে আর কি। এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। যারাই অনিয়ম করবে, যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রয়োজনে আমি নিজে মাঠে থেকে আমি চাঁদাবাজ মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নরসিংদীতে মেয়েকে হত্যায় সৎ পিতার স্বীকারোক্তি। রাজশাহীর বাঘায় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে নিহত 3 জন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশের খবর। নরসিংদীতে 15 বছর বয়সী কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সৎ পিতা আশরাফ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। দুপুরে এটিএন নিউজকে এই তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে সন্দেহের তালিকায় থাকা সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে তাকে
হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন আশরাফ আলী। পুলিশ আরও জানায়, গত 10 ফেব্রুয়ারি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় আমেনা। অপমান থেকে বাঁচতে সৎবেকে হত্যার পরিকল্পনা করেন আশরাফ আলী। পরিকল্পনা অনুযায়ী একটি মাঠের পাশে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আমেনাকে। রাজশাহীর বাঘায় অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 2 জন। সকাল 7টার দিকে বাঘা লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুরের হজরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, লালপুরের নওপাড়া গ্রামের অটো ড্রাইভার 4 জন যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। অটোরিকশাটি বাঘা উপজেলার চণ্ডীপুরের হজরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটো ড্রাইভার শরীফুল ইসলাম, অটোর যাত্রী লালপুরের বধূ পাড়া গ্রামের বিধান দাস নিহত হন। আহত একই উপজেলার আন্দি গ্রামের গৃহবধূ রকেনা বেগম হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের মিসাইল হামলায় সৌদি আরব প্রবাসী মোশাররফ হোসেনের মৃত্যুর খবরে তার টাঙ্গাইলের বাড়িতে চলছে শোকের মাতম। পারিবারিক সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন সৌদি আরবের আল খারিজ শহরের আল তুইক নামের একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। গতকাল রোববার কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ও 2 ছেলে রয়েছে। বড় ছেলে মাহিম 9ম শ্রেণী এবং ছোট ছেলে মিহান 1ম শ্রেণীর ছাত্র। 3 বছর আগে মাত্র 3 মাসের ছুটিতে দেশে এসেছিলেন মোশাররফ। গত শুক্রবার রাতেও স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল। ঈদ উপলক্ষে বাড়িতে টাকা পাঠাবেন জানিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের সাথে সেটিই ছিল মোশাররফের শেষ কথা। এরপর পরিবারের কাছে তার মৃত্যুর খবর এলো। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। এবারে ইফতারের বাজারের খবর জানাবো। পবিত্র মাহে রমজান এলেই বদলে যায় মেহেরপুরের সন্ধ্যার চিত্র। বিকেল গড়াতেই শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে বসে জমজমাট ইফতার বাজার। এই জমজমাট ইফতার বাজারের খবরে আমাদের সাথে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, ইফতারের আয়োজনে কি কি থাকে আর ক্রেতারা কতটা স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করছেন? ধন্যবাদ শ্যাম। আপনি জানেন, রমজানের রোজাদারদের মূল অনুষঙ্গ কিন্তু ইফতারের নানা অনুষঙ্গ রয়েছে বাজারে, যেমন ছোলা, পেঁয়াজ, চপ, সিঙ্গাড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তারা কিনে থাকে। তা আমি দাঁড়িয়ে আছি মেহেরপুরের গাংনী উপজেলা শহরের ইফতার বাজারে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন নানা ধরনের সাজিয়ে বসেছেন দোকানিরা। বিশেষ করে বিকেল গড়াতে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বসে জমজমাট ইফতার বাজার। নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শুধু ভাজা পোড়া নয়, স্বাদ ও সাধ্যের মধ্যে ডাব, তরমুজ সহ নানা রকমের ফলমূল ও কিনে থাকেন রোজাদাররা। ক্রেতাদের চাহিদা বাড়লেও নিত্যপণ্যের দামের চাপ নিয়ে সেটা রয়েছে কিন্তু কিছুটা উদ্বেগ। আমরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ইফতারের বাজারগুলো রয়েছে, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, কিন্তু ইফতারের বাজার এখনো কিন্তু জমে ওঠেনি। কিছুক্ষণের মধ্যে হয়তোবা শুরু হবে। বিশেষ করে ছোলা মুড়ির উপরে বিভিন্ন ধরনের ভাজা পোড়া, বিশেষ করে আলুর যে চপ এবং সিঙ্গারা, যে ফলমূলের বাজার, সেগুলো ইফতারের ঠিক আগ মুহূর্তে জমে উঠবে। তো মেহেরপুরের বিভিন্ন এলাকাতে যে আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই এরপরে যখন ইফতার আরো জমজমাট হবে, বেলা যত গড়াবে এবং সন্ধ্যার আগ মুহূর্তে, তখন আবারও নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হবে এবং জেনে নেব ইফতারের বাজারের একবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের খবর। জুলফিকার আলী কানন মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা দেশের খবর শেষ করব, তবে তার আগে আরএফএল ওয়িং স্কেলের সৌজন্যে জেনে নেব আজকের ইফতার এবং আগামীকালের সেহরির সময়। আরএফএল ওয়িং স্কেল, কমও না বেশিও না, দেয় একদম সঠিক মাপ। আরএফএল ওয়িং স্কেল, আস্থার মাপকাঠি। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।